শুভ অপরাহ্ন। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। গত আগের সপ্তাহে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের সর্বশিকল ব্যবস্থাপনার উপর। আজকে আমি তোমাদের শিল্প সম্পর্ক, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন শিল্প সম্পর্ক এটার উপরে ক্লাস নেব। সম্ভবত এই ক্লাসটি তোমাদের আগে অনুষ্ঠিত হয়নি। একটি ক্লাসও হয়নি। সঠিক কিনা একটু বলো। এই ক্লাসটি কি অনুষ্ঠিত হয়েছে আগে? জি না ম্যাম। আচ্ছা আচ্ছা, না একটি ম্যাম। ক্লাস অনুষ্ঠিত হয়নি, সুতরাং আজকে তোমাদের সাথে এই সাবজেক্টের প্রথম ক্লাস আমার। তাহলে প্রথম অধ্যায় যেটি আছে সেটি হচ্ছে শিল্প সম্পর্কের ধারণা। শিল্প সম্পর্ক কি এবং শিল্প সম্পর্কের উদ্দেশ্য কি, শিল্প সম্পর্ক প্রকৃতিটা কেমন, দুর্বল শিল্প সম্পর্কের কারণগুলো কি কি, এবং এই দুর্বল শিল্প সম্পর্কটা দুর্বল কেন, এবং এটি উন্নত করার কি কি উপায় থাকতে পারে বা কি কি উপায় আছে, সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে শিল্প সম্পর্কটা ভালো করার জন্য, এই সকল বিষয় নিয়েই প্রথম অধ্যায় গঠিত শিল্প সম্পর্কের ধারণা। তো এই অধ্যায়টি প্রথমেই তোমাদের যেটি জানতে হবে, তোমরা খাতা কলম নাও এবং সেখানে লেখো যে শিল্প সম্পর্কের অর্থ ও সংজ্ঞা। যে কোনো সাবজেক্ট পড়ার আগে, যে কোনো বিষয় পড়ার আগে তোমাদের সেই বিষয়টি কি এবং সেই বিষয়টি কেন পড়ছো সেটি জানাটা অত্যন্ত দরকার। ঠিক আছে? এই জন্য যে কোনো ক্লাসে প্রথমে তোমাদের জানার দরকার যে সেই জিনিসটা কি এবং এটি আমরা কেন পড়ছি। তাহলে আজকে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে শিল্প সম্পর্ক কি এবং শিল্প সম্পর্কের উদ্দেশ্যগুলো কি কি। এরপরও যদি আমি সময় পাই অন্য বিষয়ে আমি যাব। তাহলে তোমরা আজকের যে টপিকসটা সেটি লিখে ফেলো যে শিল্প সম্পর্কের অর্থ ও সংজ্ঞা। তোমাদের সুবিধার্থে আরো জানিয়ে রাখি যে এই ক্লাসটা আমি আবার ইউটিউবেও দিব। যারা ক্লাসটিতে নেটওয়ার্কের কারণে বা গ্রামে অবস্থানের জন্য যারা ক্লাসটি করতে পারবে না, তারা পরবর্তীতে ইউটিউব থেকে আমার চ্যানেল তোমাদের নিশ্চয়ই সাবস্ক্রাইব করা আছে, তো আমার চ্যানেল থেকে তোমরা পরবর্তীতে বা তোমাদের বন্ধুদেরকে বলতে পারবে যে ক্লাসটি যেন তারা করে নেয়। ঠিক আছে? আরো একটি বিষয় যে তোমাদের যে গ্রুপটা আছে চতুর্থ বর্ষের, সেই গ্রুপটাতে তোমরা অবশ্যই আজকের যে পড়াগুলো আছে সেই পড়াগুলো লিখে ছবি তুলে উপরে নাম দিয়ে দিবা। আমি দেখতে চাই যে তোমরা কারা পড়াশোনা করছো, এবং এটির ফলে তোমাদের পড়াশোনাটাও একটা গতিশীলতা বৃদ্ধি পাবে পড়াশোনার, এবং তো মনে হবে যে তোমরা আমাদের কাছে আছো। ঠিক আছে? যে তোমরা পড়াশোনা করছো, ক্লাস করছো, যে সেই মন খারাপটা কিছুটা হলেও কিন্তু প্রশমিত হবে। তো ঠিক আছে, তাহলে চলো যে আমরা বেশি কথা না বাড়াই, সময়ের অপচয় না করে আমরা চলে যাই যে শিল্প সম্পর্কের অর্থ এবং সংজ্ঞা। শিল্প সম্পর্কটা আসলে কি? সাধারণ অর্থে বলতে গেলে যে মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের যে সম্পর্ক, সেটিকে সাধারণ অর্থে শিল্প সম্পর্ক বলে। আবার অন্যভাবে তোমরা যদি বলতে চাও যে প্রতিষ্ঠানের নিয়োজিত মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেই সম্পর্কটাকেই বলা হচ্ছে শিল্প সম্পর্ক। তো শুধুমাত্র মালিক পক্ষ শ্রমিক পক্ষ দিয়ে আমরা সাধারণ অর্থে এটা বলতে পারি, কিন্তু ব্যাপক অর্থে কিন্তু একটি প্রতিষ্ঠানে আরো কিছু পক্ষ থাকে। ঠিক আছে? যেমন একটি প্রতিষ্ঠানে থাকে হচ্ছে মালিক, ব্যবস্থাপক, তারপরে থাকে সরকারও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন ভাবেই কিন্তু একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, তাই না? তারপরে শ্রমিক সংঘ থাকে, ট্রেড ইউনিয়ন। তোমরা জানো ট্রেড ইউনিয়ন কাকে বলে? যদি না জানো এই সাবজেক্টে বা এই বিষয়ে ট্রেড ইউনিয়ন সম্পর্কে বা শ্রমিক সংঘ সম্পর্কে আলাদা একটি চ্যাপ্টার আছে, সেখানে তোমাদের আমি বুঝাবো কিভাবে এটি গঠন করা হয়। তো শ্রমিকদের প্রতিনিধি এতটুকু জেনে রাখো যে শ্রমিকদের প্রতিনিধি সংস্থা সেটি হচ্ছে ট্রেড ইউনিয়ন। শ্রমিকদের একটি প্রতিনিধি এখানে কি করা হয়, নির্বাচিত করা হয়, যারা কি করে মালিক পক্ষের কাছে দাবি দেওয়া করে। ঠিক আছে? আর এটা হচ্ছে শ্রমিক কর্মী। তো এই শ্রমিক কর্মী, মালিক পক্ষ বা ব্যবস্থাপক, সরকার, এই যে বিভিন্ন পক্ষগুলো জড়িত, এই পক্ষগুলো নিয়েই কিন্তু শিল্প সম্পর্ক গঠিত হয়। তো শিল্প সম্পর্ক কিভাবে গঠিত হয় বা শিল্প সম্পর্কটা কি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো? তোমাদেরকে বলি যে কোনো বিষয় সংজ্ঞাতে অবশ্যই দুইটি লেখকের বা একটি লেখকের সংজ্ঞা তোমাদের দেওয়াটা আবশ্যক। দিলে কি হয়, খাতার মানটা বৃদ্ধি পায়।
সেই হিসাবে দুইটি লেখকের সংজ্ঞা তোমরা লিখে নাও, আমি তোমাদের বলছি। এক নম্বর হচ্ছে EFL ব্রিজ, লেখো EFL, ই ফুল স্টপ এফ ফুল স্টপ এল, ঠিক আছে? EFL ব্রিজ, BREACH ব্রিজ। আচ্ছা, EFL ব্রিজ এর মতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইজ মেইনলি কনসার্নড উইথ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ। আচ্ছা, খুবই সহজ একটা সংজ্ঞা, তোমরা ইংরেজিতেও লিখতে পারো, যেহেতু EFL ব্রিজ উনি ইংলিশে সংজ্ঞাটা দিয়েছেন। তারপরে তোমাদের যদি কষ্ট হয় তোমরা বাংলাতেও লিখতে পারো। তো ইংলিশের সংজ্ঞাটা খুবই সহজ, বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইজ মেইনলি কনসার্নড উইথ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। বুঝেছো? ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইজ মেইনলি কনসার্নড উইথ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ। আর এটার হচ্ছে বাংলাতে কি বলা হচ্ছে, বাংলাটাও খুব সহজ। শিল্প সম্পর্ক প্রধানত নিয়োগকর্তা এবং কর্মীদের সম্পর্কের সাথে জড়িত, নিয়োগকর্তা এবং কর্মীদের সম্পর্কের সাথে জড়িত। খুব সহজ একটি সংজ্ঞা, তোমরা অবশ্যই খাতাতে লিখবে। এবং আরেকটি সংজ্ঞা তোমাদের আমি দিচ্ছি, সেটা হচ্ছে ডানলপ, DUNLOP। ডানলপের মতে তিনি কি বলেছেন, the complex of interrelation among workers, managers and government, workers, managers and government, এই তিনটার মধ্যে যে ইন্টার রিলেশন আছে, যেটাকে কমপ্লেক্স, উনি একটু কমপ্লেক্স যেটাকে বলেছেন, কারণ সম্পর্কগুলো তো একটা কি আন্তঃসম্পর্কগত, তাই না? এই জন্য তিনি কমপ্লেক্স কথাটি এখানে উল্লেখ করেছেন। তাহলে বাংলাতে কেমন আসে, যে শিল্প সম্পর্ক হচ্ছে কর্মী, ব্যবস্থাপক ও সরকারের মধ্যকার আন্তঃসম্পর্কগত একটি প্রক্রিয়া। ঠিক আছে? এখানে তো পক্ষগুলো তোমাদের আগেই বলা হয়েছে, সেই পক্ষগুলোর কথাই তুমি এখানে বলবা, যে কর্মী, ব্যবস্থাপক ও সরকারের মধ্যকার কি সম্পর্ক বলতো, আন্তঃসম্পর্কগত একটি প্রক্রিয়া। ঠিক আছে? তো তাহলে তোমরা শিল্প সম্পর্ক কি, এটি প্রথমত তোমরা উপরে কিছু নিজের ভাষায় দিবা, আমি যেভাবে বললাম, তারপরে তোমরা লেখকের সংজ্ঞা দুইটি দিবা, এবং শেষে তুমি পরবর্তীতে তুমি কি বুঝলা নিজের ভাষাতে একটু পরবর্তীতে দিয়ে দিবা, যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে শিল্প সম্পর্ক হচ্ছে প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে বিভিন্ন পক্ষের পারস্পরিক সম্পর্ককে বোঝায়, বা পারস্পরিক সম্পর্কের মিথস্ক্রিয়া কেই বলা হচ্ছে শিল্প সম্পর্ক। এইভাবে তুমি সর্বশেষে কিছু কথা তুমি বলে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা বুঝে নিলাম, খুব সহজভাবে বুঝে নিলাম যে শিল্প সম্পর্কটা কি। সবাইকে একটু ভিডিওটা অন করার জন্য আমি অনুরোধ করছি, তার কারণ তো বুঝতেই পারছো যে তোমাদের একটু মুখ দেখতে দেখতে ক্লাস নিলে ভালো লাগে, কারণ ভিডিও ক্লাস তো অনেক নিয়েছি, তাই না? আর তোমরাও খুব অনুরোধ করছো যে ম্যাডাম ভিডিও ক্লাস না নিয়ে একটু জুমে ক্লাস নেন, আমরা একটু দেখতে চাই, কথা বলতে চাই, তোমাদের যে মতামত, প্রশ্ন সেগুলো করতে চাও। তো তোমাদের অনুরোধের জন্যই তো আমি জুমে ক্লাস নিচ্ছি। তোমাদের একটু মুখটা, শুধু আমার মুখ দেখলেই তো হবে না, তোমাদের মুখটা একটু দেখাও। ধন্যবাদ। সাকিব সুলাইমান, তুমি তো ক্লাস করছো, খুব ভালো লাগলো। তুমি তো জুমে, তুমি একমাত্র ব্যক্তি যে জুমে ক্লাস নেওয়ার বিপরীতে কথা বলেছো, কিন্তু তুমি আবার ক্লাসটি করছো, তোমাকে দেখে খুব ভালো লাগছে। আশা করছি যে আমি তাহলে আমার কথা বলি না ম্যাডাম, আমার আরো বন্ধু বান্ধব আছে, ওদের পক্ষ হয়ে ম্যাডাম বলছি কথা। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবদেরকে বলে দিবা ক্লাসটি আমি ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে তার কোনো সমস্যা নাই সাকিব। না ঠিক আছে ম্যাডাম, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। এটাতে হলো কি, যে একসাথে তোমাদের মনোবাসনা পূর্ণ হলো, মানে তোমরা যেটা চাচ্ছ, আবার তার সাথে সাথে যারা একদম ক্লাসে যুক্ত হতে পারছে না তারাও ক্লাসটি দেখে নিচ্ছে, মানে সবকিছু একসাথে পরিপূর্ণতা অর্জন করছে। ঠিক আছে? আমার মনে হয় এর চাইতে কোনো ভালো অপশন আর থাকতে পারে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা শিল্প সম্পর্ক, তোমরা তাহলে একটু বলো যে শিল্প সম্পর্কটা কি, মানে যেহেতু আমাদের সাবজেক্টের নামই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শিল্প সম্পর্ক, সুতরাং তোমাদের বোঝাটা খুবই দরকার যে শিল্প সম্পর্কটা কি। তোমরা দুই একজন বলো যে শিল্প সম্পর্ক কি, এটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি, একদম পরিষ্কার ভাবে বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। জি ম্যাম, শিল্প সম্পর্কের সম্বন্ধে মোটামুটি বুঝতে পেরেছি, মানে ক্লিয়ার ভাবে। আচ্ছা ধন্যবাদ। এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে প্রকৃতিটা আসলে কেমন, এটা কি সবসময় ভালো হয়, প্রকৃতিটা কি সবসময় কি, প্রকৃতিটা কি বিপরীতমুখী না কেমন প্রকৃতিটা? আসলে শিল্প সম্পর্কে প্রকৃতি যদি আমরা
বিশ্লেষণ করতে চাই, তাহলে প্রথমে আমরা কিন্তু বুঝে নিতে পারি যে শিল্প সম্পর্কে প্রকৃতি আসলে একটু বিপরীতমুখী। ঠিক আছে, কেন বিপরীতমুখী? কারণ শিল্প সম্পর্কের যে পক্ষগুলো আছে, যদি আমরা দুইটা পক্ষ যে একদম ঘনিষ্ঠ সম্পর্ক যাদের মধ্যে, যেটা কি একটা হচ্ছে মালিক পক্ষ, একটা শ্রমিক পক্ষ। তো এই যে দুইটি পক্ষ, এই পক্ষ দুইটির কিন্তু চাওয়া প্রত্যাশা একদম ভিন্ন, তাই না? তো এই ভিন্নর জন্য কিন্তু কি হয় যে এদের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক গঠিত হয়। ভিন্ন কিভাবে? দেখো, মালিক পক্ষ কিন্তু সবসময় চায় যে আমার খরচ কম হোক। ঠিক আছে, তুমি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হও, তাহলে তুমি কি চাবা? যে আমার খরচটা কত কম হয়, আমার খরচটা কম হোক এবং মুনাফাটা বেশি হোক। মুনাফা বেশি হলে আমি, হ্যাঁ, মুনাফা অর্জন করতে পারবো, আমার ফ্যামিলিতে আরো বেশি বেশি করে দিতে পারবো, তাই না? খরচ করতে পারবো আমি, তা দ্রুত ধনী হয়ে যেতে পারবো। ঠিক আছে, তো প্রতিটা মালিকের কিন্তু এরকম একটা আশা থাকে যে দ্রুত ধনী হয়ে যাব, মুনাফাটা বেশি হবে, খরচটা কম হবে। অপরদিকে শ্রমিক পক্ষর চাওয়াটা কেমন হয়? শ্রমিক পক্ষর চাওয়া হয় যে আমরা যেন বেশি বেশি বেতন পাই। তাহলে দেখো, বেশি বেতন বা বেশি বেশি সুযোগ সুবিধা পাই, তো বেশি সুযোগ সুবিধা চাই হচ্ছে শ্রমিক পক্ষ। আবার মালিক পক্ষ যদি বেশি সুযোগ সুবিধা শ্রমিক পক্ষকে দেয়, তাহলে কি হবে? তার আবার মুনাফাটা কমে যাবে, ব্যয়টা বৃদ্ধি পাবে। তো এই কারণে দেখা যাচ্ছে যে দুইজনের চাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু প্রত্যাশাটা ভিন্ন হয়ে যায়। তো প্রত্যাশাটা ভিন্ন হওয়ার ফলে তাদের কিন্তু এই সম্পর্কটাও বিপরীতমুখী হয়ে যায়। ঠিক আছে, এবং আমরা তাহলে প্রথমেই বলতে পারি যে এই শিল্প সম্পর্কের প্রকৃতির প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে কি, যে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক। এটা কিন্তু আমি প্রকৃতি বলছি, তোমরা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে লিখবা না। শিল্প সম্পর্কের জিনিসগুলো কিন্তু বৈশিষ্ট্যতে কিছু পজিটিভ জিনিস আসবে, কিছু প্রকৃতির বিষয়গুলো আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মূলত যে যে জিনিসগুলো, যে শিল্প সম্পর্কে প্রকৃতিটা কেমন, বিপরীতমুখী। আরো যদি তোমরা ভিন্নভাবে বলতে চাও, সেটি কি দ্বন্দ্বমূলক সম্পর্ক। কেন দ্বন্দ্বমূলক সম্পর্ক? কারণ এরা সবসময় সর্বদাই, মানে মালিক ও শ্রমিক পক্ষ সর্বদাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকে তাদের মধ্যে। যে বিষয়গুলো বললাম, যে মালিক পক্ষ চায় দ্রুত কাজ করার জন্য, ঠিক আছে, আর শ্রমিক পক্ষ চায় একটু একটু ঢিলে ঢালা ভাবে একটু কাজ করি, একটু আরামে কাজ করি। কিন্তু আরামে কাজ করলে তো যে সময়টা আছে সেই সময়ের মধ্যে কাজটা কিন্তু কমপ্লিট হবে না। ঠিক আছে, তখন মালিক পক্ষ তাদেরকে তাগাদা দেয়, এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমাদের তো যে অর্ডারটা আছে অর্ডারটা এর মধ্যে দিতে হবে। ঠিক আছে, একটা সময় থাকে, তো সেই অর্ডার ক্রেতাকে সেই সময়ের মধ্যে অর্ডারটা দিতে হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে মালিক পক্ষ কিন্তু চায় যে তাড়াতাড়ি কাজ করিয়ে নেওয়ার জন্য, কার কাছ থেকে? শ্রমিক পক্ষের কাছ থেকে, এবং যত কম বেতন দেওয়া যায়, হ্যাঁ, যত কম সুযোগ সুবিধা দেওয়া যায়, কারণ কি মালিক পক্ষের এটাতে অনেক বেশি সে মুনাফা অর্জন করবে। অপরদিকে শ্রমিক পক্ষ চায় আমি একটু আরামে কাজ করব, আমার একটু বেশি বেশি বেতন দিবে, আমাকে অনেক সুযোগ সুবিধা, মেডিকেল সার্ভিস থেকে শুরু করে, হ্যাঁ, বাসস্থানের সুবিধা, বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পাবো, এরকম একটা আশা কিন্তু আবার শ্রমিক পক্ষের থাকে। তো যার ফলে দেখা যাচ্ছে তাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্বমূলক সম্পর্ক বিদ্যমান থাকে। তো তারপরে বলা হচ্ছে যে আরেকটি, যে তোমার নেচার শিল্প সম্পর্কে, সেটি কি বা প্রকৃতি, সেটি হচ্ছে বৈশিষ্ট্য বলতে পারো, সেটি হচ্ছে ক্ষমতার অসমতা। ক্ষমতার অসমতাটা কেন? কারণ আমরা জানি, আমরা যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করি গার্মেন্টস ফ্যাক্টরির কথা, ঠিক আছে, পোশাক শিল্পের কথা একটু চোখ বন্ধ করে চিন্তা করো, বা বড় বড় যে কারখানাগুলো আছে, তো সেগুলোর প্রতিষ্ঠানের কথা চিন্তা করো একটু চোখ বন্ধ করে, যে মালিক কেমন থাকে আর শ্রমিক কেমন থাকে, মালিক কি ধরনের জীবনযাপন করে আর শ্রমিকরা কিভাবে কি রকম জীবনযাপন করে। তো এখানে কিন্তু আমরা খুব সহজে একটি বৈশিষ্ট্য দেখতে পারি, সেটা হচ্ছে অসমতা, তাই না? যে মালিক গাড়ি নিয়ে খুব সুন্দর পোশাক আশাক, মানে কোট প্যান্ট পরে, ঠিক আছে, যাচ্ছে, আর শ্রমিক দেখা যাচ্ছে যে একটু ছিঁড়াফাটা একটা পোশাক পরে হেঁটে হেঁটে আসছে প্রতিষ্ঠানে। তো এই যে একটা চিত্র আমাদের চোখে ভেসে উঠে, তো সেটাতে আমরা বুঝতে পারি যে ক্ষমতার কতটা অসমতা এখানে বিদ্যমান আছে। তারপরে আরেকটা বিষয় এখানে বৈশিষ্ট্য বা নেচারের মধ্যে বা প্রকৃতির মধ্যে দেখা যায়, সেটি হচ্ছে মুনাফা কেন্দ্রিক চিরস্থায়ী দ্বন্দ্ব। অর্থাৎ এখানে মালিক মনে করে যে আমি তোমাদের বেতন দিচ্ছি, মুনাফা তোমরা কেন পাবা? মুনাফা শুধু আমি পাবো, ঠিক আছে, বেতন তো আমি তোমাদের দিচ্ছি, তাই না? এটি মালিক চিন্তা করে যে আমি তোমাদের কাজ করিয়ে নিচ্ছি, আমি তোমাদের বেতন দিচ্ছি, শ্রমিককে বেতন দিচ্ছি, কিন্তু মুনাফা যেটা থাকবে সেটা সবকিছু সম্পূর্ণটাই আমার একার থাকবে।
আর শ্রমিক চিন্তা করে আপনি আমাদের টাকা দিচ্ছেন, বেতন দিচ্ছেন, তাতে কি যে আমরা এত এত প্রোডাকশন করছি, এত এত উৎপাদন করছি, এই উৎপাদনের জন্যই তো এই যে কোটি কোটি টাকা মুনাফা হচ্ছে। এই মুনাফার একটা অংশ তো আমাদের অবশ্যই প্রাপ্য, ঠিক আছে? তো এই যে একটা দ্বন্দ্ব, মুনাফা কেন্দ্রিক দ্বন্দ্ব, যে মুনাফার অংশীদারিত্ব নিয়ে মালিক ভাবে যে না পুরোটাই আমি নিব, শ্রমিক ভাবে না এর অংশ আমাকে দেওয়া উচিত হবে, ঠিক আছে? এই নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু সারা জীবনে চলতে থাকে, যেটাকে বলা হচ্ছে মুনাফা কেন্দ্রিক চিরস্থায়ী দ্বন্দ্ব। তো এই মোটামুটি যে সংঘাতময় সম্পর্ক, ক্ষমতার অসমতা, মুনাফা কেন্দ্রিক চিরস্থায়ী দ্বন্দ্ব, দ্বন্দ্বমূলক সম্পর্ক বা পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, এগুলোই সাধারণত আমরা শিল্প সম্পর্কের মধ্যে দেখতে পাই। কিন্তু এই যে শিল্প সম্পর্কে যে বইটা করা হয়েছে বা শিল্প সম্পর্ক একটা আলাদা বিষয় করা হয়েছে, সাবজেক্ট করা হয়েছে, তো এটা কেন করা হয়েছে, উদ্দেশ্যটা কি? শিল্প সম্পর্কের উদ্দেশ্যটা আসলে কি হওয়া উচিত বা এই উদ্দেশ্যটা আসলে কি? এই বিষয় নিয়ে আমাদের সেকেন্ড টপিকস বা থার্ড টপিকসও বলতে পারো। তৃতীয় টপিকস হচ্ছে কি, তোমরা লিখে নাও, শিল্প সম্পর্কের উদ্দেশ্য সমূহ। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো সবাই লিখেছো শিল্প সম্পর্কের উদ্দেশ্য? ম্যাডাম এটা কি থার্ড টপিক? থার্ড টপিকস বলতে পারো। যে শিল্প সম্পর্কে আমরা প্রথমে পড়লাম শিল্প সম্পর্কটা কি, তার সংজ্ঞাটা, তারপরে আমরা পড়লাম যে শিল্প সম্পর্কের প্রকৃতিটা কেমন হয়, ঠিক আছে? ওই যে বিপরীতমুখী সম্পর্ক, দ্বন্দ্বমূলক সম্পর্ক, হ্যাঁ, তারপরে ক্ষমতার অসমতা, মুনাফা কেন্দ্রিক চিরস্থায়ী দ্বন্দ্ব। তো এইগুলোকে তোমরা বলতে পারো কি শিল্প সম্পর্কের প্রকৃতি বা নেচার বা বৈশিষ্ট্য, যেটাই বলো না কেন। আর থার্ড যে বিষয়টা আমি এখন পড়াচ্ছি তোমাদের, সেটি হচ্ছে শিল্প সম্পর্কের উদ্দেশ্যগুলো কি। আমরা তো নেচার গুলো দেখলাম, এখন উদ্দেশ্যটা কি, আমরা কেন এই যে শিল্প সম্পর্কটা পড়ছি এবং কেন এটা পড়ার দরকার। প্রতিটা মালিক পক্ষেরই কিন্তু এই শিল্প সম্পর্কটা পড়ার দরকার, তাদের জানার দরকার, এটি কিছু উদ্দেশ্য আছে। হ্যাঁ, তো এই উদ্দেশ্যগুলো কি, শিল্প সম্পর্কের উদ্দেশ্য কি, সেইগুলো আমরা এখন পড়বো। তাহলে দেখো সবাই লিখেছো হেডলাইনটা, যে শিল্প সম্পর্কের উদ্দেশ্য লিখেছো সবাই? জি ম্যাম। ওকে, এখন তোমরা দেখো প্রথম যে আমরা তো জানি যে শিল্প সম্পর্ক বলতে আমরা প্রতিটা পক্ষের, বিভিন্ন পক্ষের মানে প্রতিষ্ঠানে জড়িত বিভিন্ন পক্ষের সম্পর্ককে বুঝাচ্ছি। তাহলে মূল যে উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, সেটি হচ্ছে কি, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি। দ্রুত লিখে ফেলো, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি। তাহলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা কাদের মধ্যে সৃষ্টি করাটা উদ্দেশ্য, সেটি হচ্ছে শিল্প সম্পর্কের পক্ষ আছে, হ্যাঁ, বিভিন্ন পক্ষ আছে, সেই পক্ষগুলোর মধ্যে কি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করাটাই কিন্তু প্রধান উদ্দেশ্য শিল্প সম্পর্কে। ঠিক আছে? কারণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি না থাকে, তাহলে একটি শিল্পের বা একটি প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য থাকে, ঠিক আছে, যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্যতে কিন্তু সেই প্রতিষ্ঠানটি কখনোই ভালোভাবে সেই লক্ষ্যটা অর্জন করতে পারবে না। ঠিক আছে? এজন্য প্রথম যে উদ্দেশ্য সেটি হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি বিভিন্ন পক্ষের মধ্যে। ঠিক আছে? তোমরা হেডলাইনে লিখবা, যে পয়েন্টে লিখবা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি, এবং ভিতরে কি লিখবা, যে বিভিন্ন পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করাটা শিল্প সম্পর্কের অন্যতম উদ্দেশ্য। কারণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নই হচ্ছে পূর্ব শর্ত একটি প্রতিষ্ঠানের জন্য। এইভাবে তোমরা ভিতরে একটু নিজের ভাষাতে লিখবা। ঠিক আছে? আর বানান যেন ভুল না হয়, তোমাদের কিন্তু অনেকের বানান ভুল হয় এবং দ্রুত লেখার জন্য একটু লেখাটাও খারাপ হয়, একটু মানে হাতের লেখাটা একটু পরিষ্কার করবা এবং বানান যেন ভুল না হয়, এই জিনিসের উপরে সবসময় খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে দেখো যে 2 নম্বরটা হচ্ছে মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা। তাহলে দ্বিতীয় যে পয়েন্ট সেটি লেখো তোমরা, মালিক ও শ্রমিকের মধ্যে স্বার্থ রক্ষা। তাহলে আমরা কিন্তু উভয় পক্ষে একটা উইন উইন সিচুয়েশন সৃষ্টি করতে চাই, উভয় পক্ষের জয় যেখানে থাকবে। শুধু এক পক্ষ জয়লাভ করবে, এক পক্ষ হেরে যাবে, পরাজিত হবে, এমন সম্পর্ক সৃষ্টির জন্য কিন্তু শিল্প সম্পর্ক না। শিল্প সম্পর্ক একটা উইন উইন সিচুয়েশন সৃষ্টি করবে। কিভাবে উইন উইন সিচুয়েশন সৃষ্টি করবে? শিল্প সম্পর্ক মালিক পক্ষ যেন মুনাফা অর্জন করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিবে, আবার শ্রমিকরাও যেন না মানে একদম ঠকে যাবে, তারা
একবারই কম বেতন পাবে বা তাকে একদম ঠকানো হবে এরকম একটা কিন্তু সিচুয়েশন তৈরি করবে না। অর্থাৎ মালিক পক্ষ যেমন ভাবে মুনাফা অর্জন করবে তেমন ভাবে কিন্তু তারা শ্রমিকদেরকে সেইভাবে বোনাস দিবে, সেইভাবে তাদেরকে মজুরি দিবে, সেইভাবে তাদের প্রফিটের একটা অংশ তাদেরকে দিবে। তাহলে কি হবে যে তারা যদি সন্তুষ্ট থাকে তাহলে কি হবে, তারা সন্তুষ্ট থাকলে তো তারা ভালোভাবে কাজ করবে, তাই না? তারা খুশি হয়ে কাজ করবে প্রতিষ্ঠানে। তো তারা যতই খুশি হয়ে কাজ করবে তখন কিন্তু উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে আবার দেখা যাচ্ছে মালিক পক্ষের স্বার্থটা রক্ষা হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে শিল্প সম্পর্ক করে মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা করে। ঠিক আছে? ম্যাম, মালিক পক্ষ আর ব্যবস্থাপক পক্ষ কি এক পক্ষ? আচ্ছা, এখানে দেখো তোমরা জানো যে কোম্পানি সংগঠন করেছো, তাই না? সেখানে কিন্তু ব্যবস্থাপনা থেকে কি মালিক পক্ষটা ভিন্ন, তাই না? শেয়ার হোল্ডার, আর তোমরা দেখেছো না যে শেয়ার হোল্ডার যারা, তারা কিন্তু ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে না। তাদের থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে তারপরে একদল তারা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো যদি সরাসরি বলতে যাও তাহলে কিন্তু এক না, তাদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে তারপরে ব্যবস্থাপনায় অংশ, মানে মালিক তো অনেক হতে পারে। যদি আমরা কোম্পানি সংগঠনে দেখি মালিক তো হাজার হাজার হতে পারে, তাই না? যারা শেয়ার ক্রয় করবে তারাই মালিক, কিন্তু তারা তো সবাই একসাথে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে না। তাদের দ্বারা নির্বাচিত হয়, প্রতিনিধি নির্বাচিত হয়ে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে, সেই হিসেবে কিন্তু আলাদা। আবার যদি তুমি মানে এখানে তো আমরা শিল্পই পড়ছি যেহেতু, সুতরাং আমরা একটু ব্রডার সেন্সেই ধরবো, সেই হিসাবে কিন্তু এক না। কিন্তু ওদের মধ্যে থেকে যেহেতু আবার ব্যবস্থাপনা হচ্ছে, সুতরাং ওদের পক্ষটা কিন্তু মানে এক জাতীয়, তাই না? এক জাতীয় কিন্তু পক্ষটা, যেহেতু মালিক পক্ষ থেকেই ব্যবস্থাপনা যে পক্ষটা নির্বাচিত হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা। আর 3 নম্বর দেখো উৎপাদন বৃদ্ধি করা। উৎপাদন বৃদ্ধি করা এটিও কিন্তু শিল্প সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের এখানে আর মাত্র 8 মিনিট আছে, একটু আচ্ছা দেখো, যদি তোমাদের ক্লাসটা 8 মিনিট পরে শেষ হয়ে যাবে, অটোমেটিক ভাবে যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা আবার জয়েন করবে, আবার ক্লাসটি হবে। হ্যাঁ, আরেকটি ক্লাস হবে, মানে শেষ হয়ে গেলে আবার জয়েন করবা। আচ্ছা দেখো, তাহলে মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষাটা হলো। তাহলে 3 নম্বর পয়েন্ট লেখো উৎপাদন বৃদ্ধি করা। শিল্প সম্পর্কর আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করা। তার কারণ কি, আমি কিন্তু একটু আগেই বললাম যে যখনই শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে, উভয় পক্ষই যখন খুশি থাকবে, বিশেষ করে শ্রমিক পক্ষ যদি খুশি থাকে তাহলে কি হবে, তারা স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু তারা কাজ করবে, তারা কাজে ফাঁকি কম দিবে, তাই তো? এবং তারা যখন কাজে ফাঁকি কম দিবে, স্বতঃস্ফূর্ত ভাবে যখন তারা খুশি মনে প্রতিষ্ঠানকে নিজের মনে করবে, তখন কিন্তু সেই প্রতিষ্ঠানের উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে, তাই না? তো এবং তারা কিন্তু আরেকটা বিষয় এখানে আছে যে শ্রম ঘূর্ণায়মানতা এবং অনুপস্থিতি। তোমরা লেবার টার্নওভার টার্মটির সাথে জানো কিনা? শ্রম ঘূর্ণায়মানতা কি, দুই একজন কি বলতে পারবা? কারো কি জানা আছে শ্রম ঘূর্ণায়মানতা কি? জি ম্যাম, একজন শ্রমিককে একটি পোস্টে কাজ না করিয়ে বিভিন্ন পোস্টে কাজ করানো। এটা কি শ্রম ঘূর্ণায়মানতা, লেবার টার্নওভার? না ম্যাডাম, এটা হচ্ছে লেবার টার্নওভার না, এটা হচ্ছে বিভিন্ন পদে আবর্তন করা। ওটা পদ আর আবর্তন। শ্রম ঘূর্ণায়মানতা হচ্ছে যদি একজন শ্রমিককে তার কাজ অনুযায়ী ন্যায্য অনুযায়ী বিভিন্নভাবে পাওনা পরিশোধ বা মজুরি না দেওয়া হয় এবং তার যদি কোম্পানির প্রতি অনীহা চলে আসে এবং বিভিন্নভাবে সে কোম্পানি পরিত্যাগ করে, ঠিক আছে, এটা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা। যেমন আমি একটা কোম্পানিতে চাকরি করলাম, চলে যাবে, অন্য প্রতিষ্ঠানে চলে যাবে। আমি আমার যোগ্যতা অনুযায়ী এই প্রতিষ্ঠানে যদি বেতন বা সুযোগ সুবিধা না পাই, অন্য প্রতিষ্ঠানে যদি আমি এর থেকে ভালো অফার পাই, তাহলে আমি অন্য প্রতিষ্ঠানে চলে যাব। এটা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা। এর ফলে কোম্পানির সাময়িক ব্যয় বৃদ্ধি পায় আর শ্রম ঘূর্ণায়মানতা বৃদ্ধি পায়। ভেরি গুড, ভেরি গুড গাজী সাব্বির। তো আমি এটাই চাচ্ছিলাম যে তোমাদের একটা স্বতঃস্ফূর্ত মাধ্যমে তোমাদের কি বলবো ওটাকে, তোমাদের আমার মিলে আর কি টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে একটি ক্লাস নেওয়া। তো শ্রম ঘূর্ণায়মান সেটাই যে যখন শ্রমিক পক্ষ বা শ্রমিক
যেই হোক না কেন, যখন সে চিন্তা করে যে আমার আসলে এই প্রতিষ্ঠানে আমার আরো বেতন হওয়া উচিত বা আমার সুযোগ সুবিধা কম হচ্ছে, তখন কিন্তু সে ওই প্রতিষ্ঠানে একটু একটু কোনো রকম কাজ করে 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 কিন্তু সে অন্যান্য প্রতিষ্ঠানে একটু ঝুঁকি মারে, বুঝতে পেরেছো? যে অন্য প্রতিষ্ঠানেও সে একটু তার সিভি ড্রপ করে যে ওর ভালো প্রতিষ্ঠান হলে আমি চলে যাবো। অনেক সময় তোমরা বলো না, একটা মোটামুটি একটা চাকরি পেয়েছি, অনেকে স্টুডেন্ট বলে ম্যাডাম মোটামুটি একটা চাকরি পেয়েছে, ভালো চাকরির জন্য ট্রাই করছে। মোটামুটি চাকরি কেন বলে? কারণ সেখানে তার যে এক্সপেকটেশন, তার যে যোগ্যতা, সেই এক্সপেকটেশন অনুযায়ী মনে হয় যে তার এখানে ভালো লাগছে না বা তাকে আরেকটু ভালো জায়গায়। আবার তোমার এই চাকরিটা আবার অনেকের কাছে আবার মনে হয় যে তার ওই চাকরিটার জন্য সে দৌড়াচ্ছে, তার ওই চাকরিটা হলে, কারণ কি তার এক্সপেকটেশন অনুযায়ী তোমার চাকরিটা আবার তার কাছে সবচেয়ে ভালো। তো এই এই যে যখন মালিক পক্ষ তার যোগ্যতা অনুযায়ী তাকে সেই পদ না দেয়, তাকে সেই মজুরি বা বেতন না দেয়, ঠিক আছে, তাকে সুযোগ সুবিধা না দেয়, তখন সে কি করে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আকুল হয়ে যায়, আকুলতা হয়ে যায়। এই এই জন্য দেখা যাচ্ছে যে তার প্রতিষ্ঠানে একটা শ্রম ঘূর্ণায়মানতা, যদি দক্ষ দক্ষ কর্মীরা যদি চলে যায় অন্য প্রতিষ্ঠানে, দক্ষ কর্মীরা, তাহলে কি হবে? সাময়িক একটা ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে, কারণ দক্ষতার কিন্তু একটা মূল্য আছে, তাই না? তো নতুন একটা কর্মী আসলে কিন্তু সেই প্রতিষ্ঠানের সেই উৎপাদন তার অবশ্যই হ্রাস পাবে, উৎপাদনটা, তাই না? যদি পুরাতন যে দক্ষ কর্মী দ্বারা উৎপাদন করা নতুন কর্মী দ্বারা উৎপাদন করা কি এক হবে? কখনোই এক হবে না। সুতরাং একটা ব্যয় বৃদ্ধি, উৎপাদন কিন্তু হ্রাস পাবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে শিল্প সম্পর্কে আরেকটা উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা এবং শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করা, বুঝেছো? আর এরপরে তুমি লেখো হচ্ছে কার্য সন্তুষ্টি। কার্য সন্তুষ্টি লেখো, লিখেছো সবাই? চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে কার্য সন্তুষ্টি। তাহলে যখনই একটি প্রতিষ্ঠানে কর্মীদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে, সেই প্রতিষ্ঠানে যখনই কর্মীদেরকে প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে, তখন কি হবে বলতো? তখন সেই প্রতিষ্ঠানের কর্মীদের কিন্তু কার্য সন্তুষ্টি বৃদ্ধি পাবে, বুঝেছো? তো কার্য সন্তুষ্টি যখন বৃদ্ধি পাবে, তখন কিন্তু তাদের প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক মনোভাব হ্রাস পাবে, এবং নেতিবাচক মনোভাব হ্রাস পাওয়ার সাথে সাথে কিন্তু তার প্রতিষ্ঠানের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তো এই শিল্প সম্পর্কের আরেকটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে শ্রমিক কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টি বৃদ্ধি করা, ঠিক আছে? এরপরে তোমরা 5 নম্বর পয়েন্ট লিখো, পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা। আচ্ছা, শিল্প সম্পর্কের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের মধ্যকার দূরত্ব কিন্তু এখানে হ্রাস পায়। যদি শিল্প সম্পর্ক ভালো হয়, মালিক শ্রমিক পক্ষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গঠিত হয়, তখন কি হবে? তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব, যে সেই দূরত্বটা কিন্তু হ্রাস পাবে, যার ফলে উভয় পক্ষের মধ্যে একটা সহযোগিতার মনোভাব গড়ে উঠবে, এবং সহযোগিতার মনোভাব গড়ে ওঠার ফলেই কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কি হবে? বৃদ্ধি পাবে। শিল্প সম্পর্কের আরেকটি উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে অপ্রত্যাশিত সংঘর্ষ এড়ানো, এটি আরেকটি শিল্প সম্পর্কের উদ্দেশ্য। কি আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি বলতো? অপ্রত্যাশিত সংঘর্ষ এড়ানো। আমরা জানি যখন শিল্প সম্পর্ক যদি সৌহার্দ্যপূর্ণ না হয়, মালিক পক্ষ শ্রমিক পক্ষকে দেখতে পাচ্ছে না, পছন্দ করছে না, শ্রমিক পক্ষ মালিক পক্ষকে না, মালিক পক্ষ শ্রমিক পক্ষকে না, তখন কিন্তু একটা অপ্রত্যাশিত একটা সংঘর্ষ কিন্তু লেগে যেতে পারে, তাই না? তো শিল্প সম্পর্ক যখনই সৌহার্দ্যপূর্ণ হবে, ভালো হবে, তখন কিন্তু এই অপ্রত্যাশিত সংঘর্ষটা এড়ানো সম্ভব হবে, ঠিক আছে? এরপরে দেখো সুষ্ঠু কার্য পরিবেশ। আরেকটি পয়েন্ট হচ্ছে সুষ্ঠু কার্য পরিবেশ। যখন প্রতিষ্ঠানের মধ্যে যদি সুষ্ঠু কার্য পরিবেশ থাকে, তাহলে কি হবে? সেই প্রতিষ্ঠানের অগ্রগতি কিন্তু অর্জন করা সম্ভব হবে, এবং প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব হবে তখনই যখন সেই প্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক বিদ্যমান থাকবে। সুতরাং শিল্প সম্পর্কের আরেকটি উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু কার্য পরিবেশ রক্ষা করা, ঠিক আছে? এরপরে লেখো শৃঙ্খলা রক্ষা। আমরা জানি প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে, সর্বস্তরের কর্মক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা রক্ষা করাটা খুবই জরুরি, এবং এটি অন্যতম একটি উদ্দেশ্য শিল্প সম্পর্কের। তো
তো প্রতিষ্ঠানের মধ্যে যখনই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে তখনই কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে একটা আমরা ডিসিপ্লিন বলো আর ইংরেজিতে আর বাংলাতে শৃঙ্খলাই বলো, সেই শৃঙ্খলাটা কিন্তু বিদ্যমান থাকবে এবং সেখানে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। একটা শৃঙ্খলার মতো পরিবেশ সেখানে কি হবে, সৃষ্টি হবে। শিল্প সম্পর্কের কিন্তু এটি অন্যতম আরেকটি উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য লেখো 9 নম্বর, সেটি হচ্ছে ধর্মঘট ও লকআউট পরিহার। ধর্মঘট ও লকআউট, তোমরা নিশ্চয় ধর্মঘট এবং লকআউট কি তোমরা জানো? ধর্মঘট কাদের মাধ্যমে হয় বলো তো? শ্রমিকদের মাধ্যমে। আর লকআউট কাদের মাধ্যমে হয়? শ্রমিকদের মাধ্যমে তো হওয়ার কথা। কাদের মাধ্যমে আবার বলো? ম্যাডাম ধর্মঘট হয় শ্রমিকদের মাধ্যমে, আর লকআউট করা হয় ব্যবস্থাপক বা ব্যবস্থাপক বা মালিক পক্ষের মাধ্যমে, তাই না? তাহলে যখন দেখা যাচ্ছে যে শ্রমিক কর্মীরা কোনো আন্দোলনে নেমেছে বা কোনো সংঘর্ষতে তারা জড়িত হয়েছে, তখন কিন্তু মালিক পক্ষ কি করে, লকআউট করে দেয়, তাই তো? আর যখন দেখা যাচ্ছে যে মালিক পক্ষ কোনো কিছু তাদেরকে কি করছে, তাদেরকে মজুরি কম দিচ্ছে বা তাদেরকে ঠকাচ্ছে, এরকম একটা পরিস্থিতি যদি হয় বা বেতন বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু ধর্মঘট তৈরি করে, ধর্মঘটের সৃষ্টি হয়। কারা করে? শ্রমিক পক্ষরা করে। তো কিন্তু একটি প্রতিষ্ঠানে যদি উত্তম শিল্প সম্পর্ক হয় তাহলে সেই প্রতিষ্ঠানে কিন্তু ধর্মঘট এবং লকডাউন